তো ফার্স্ট অফ অল আমি এখানে একটা আমরা জানি আমাদের প্রথম এখানে একটা ফোল্ডার করতে হয়। যারা নতুন তাদের HTML ওয়েব ডিজাইনারে 5 থেকে 10 মিনিটস কথা বলে দিচ্ছি। সেটা হচ্ছে HTML এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা কোনো ব্যাক এন্ডের জন্য ইউজেস হয় না। HTML অলওয়েজ আমাদের ফ্রন্ট এন্ড ওয়েব ডিজাইনের সাথে রিলেটেড বা সম্পর্কিত। এটা 1991-এ অফিসিয়ালভাবে পাবলিশড হয়, কিন্তু ইউজেসটা শুরু হয় 1993 থেকে। আপনি যদি গুগলেও দেখেন এটা বলবে HTML ফাউন্ড 1993-তে, 1991 বলে না। কারণ হচ্ছে এটা তখন এতটা অফিসিয়ালভাবে পাবলিশড হয়নি, জাস্ট মানুষের মুখে ছিল বা তাদের ঘরোয়া বা যারা করতো তারাই জানতো, এটা পাবলিশড হয়নি। সো 1993-তে এটা আমরা ওয়েব ডিজাইনিংয়ের সাথে করব। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এক জিনিস না, এটা আমি প্রিভিয়াস। তো নিচে আসেন, নিচেও যদি আসেন এখানে দেখবেন এই যে এখানে কিছু একটা কার্ড আছে, এগুলো হচ্ছে একটা কার্ড, এটা একটা কার্ড, এটা একটা কার্ড, যেটার এখানে একটা ইমেজ ছিল বা ইমেজ আছে এখানে, যেটা হয়তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের নেট স্লো থাকার কারণে। তো এই ওয়েবসাইটের মধ্যে আপনি যা দেখতে পাচ্ছেন এখানে এই যে ছবি, তারপর কন্টেন্ট, এই যে স্টার, তার নিচে সংখ্যা, তারপরে এখানে এই যে বাটনগুলো, এগুলো সব HTML দিয়ে করা। একটা ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার রেডি করা হয় HTML দিয়ে, ঠিক আছে। আমি আমার ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার রেডি করতে পারি HTML দিয়ে, কিন্তু তারপরে ওইটাকে ডিজাইন করার জন্য, ডিজাইনিংয়ের কাজ করার জন্য আমাকে CSS ইউজ করতে হবে, আমার CSS লাগবে, ঠিক আছে। তো আমরা জাস্ট এই এই আউটপুটগুলো কিভাবে করে, এইখানে দেখতে পাচ্ছি কতগুলো মেনুস, এই যে অনেকগুলো মেনুস আছে, এখানে একটা সার্চ বক্স, এখানে একটা আমার আইকনস, দেন এখানে কিছু আইকনস, এখানে কিছু বাটন দেখতে পাচ্ছি। এই কাজগুলো সব কিছু HTML দিয়ে করা হয়েছে, HTML দিয়ে। ডিজাইনটা কি? ডিজাইনটা হচ্ছে দেখেন এখানে যখন মাউসটা নিয়ে আসছেন তখন কি হচ্ছে, এটা হোভার ইফেক্ট দিচ্ছে আপনাকে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ফন্টের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে CSS এর কাজ। কিন্তু HTML দিয়ে স্ট্রাকচার আগে রেডি করতে হয়। যেমন অ্যাজ লাইক একটা বিল্ডিং ধরতে পারে, যেটার স্ট্রাকচার প্রথম আমরা কি দিয়ে করি, ছাদ আর কলমের কাজটা শুরুতে করা হয়। এরপরে ডিজাইনিং এর কাজ, যে রঙের কাজ, তারপর যে ফ্যানের কাজ বা স্টাইলিং এর, সোজা কথা ডিজাইন। এই ফ্যানটা এখানে না হয়তো ওখানে হতে পারতো, তাই না? তো এই পজিশনগুলো এগুলো CSS দিয়ে চেঞ্জ করা হয়। ওকে, তো এটা হচ্ছে জাস্ট HTML এর পরিচিতি। আর এটা কিভাবে কাজ করতে হয় সেটা আমরা এই মাত্র দেখতেছিলাম। এখানে কোনো প্রজেক্ট বা কোনো ওয়েবের কাজ করার জন্য আগে ফোল্ডার করতে হয়। আমরা যদি ফটোশপে কাজ করি, আগে কি করতাম, ফটোশপে ওপেন করতাম, ফটোশপে কাজ করেও সেভ করতে পারতাম, তাই না? কিন্তু আমরা এখানে ওয়েবের বেলায় যখন কাজ করব তখন আগে ফোল্ডার করব, আগে ফাইল করব, তারপর আমরা কাজ করব। তো কিভাবে ফোল্ডার করতে হয়, আপনি আপনার পিসির রাইট বাটন প্রেস করবেন, মাউসের রাইট বাটন প্রেস করলে এখানে একটা নিউ থেকে একটা ফোল্ডার, এই ফোল্ডার একটা জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করবেন আপনার কম্পিউটারে। ফোল্ডারের মধ্যে বললাম আমাদের সেকেন্ড ক্লাস 20 সেকেন্ড ক্লাস। এই সেকেন্ড ক্লাসের মধ্যে আমি যেটা করব, এখানে ফাইল তৈরি করব, ফাইল বানাবো, এখানে আমাদের ফাইল বানাতে হবে। সেম ভাবে আপনি আপনার ল্যাপটপ, আপনার মাউসের রাইট বাটন প্রেস করবেন, রাইট বাটন, আমরা রাইট বাটন প্রেস করব, নিউ থেকে আমাদের একটা ফাইল আছে টেক্সট ডকুমেন্ট, এটাকে আমরা অল্টার দিয়ে আমাদের Ctrl+A প্রেস করলে এটা অল সিলেক্ট হয়। দেন আমি একটা ফাইলের নাম দিতে পারি, যে কোনো একটা হতে পারে। আমি এখানে ইন্ডেক্স কেন লিখলাম, এটা HTML এর একটা ওয়ার্ড, সো এই জন্য ইউজ করেছি ইন্ডেক্স ডট। এরপরে আমাকে এক্সটেনশন ইউজ করতে হবে, এক্সটেনশনটা আমাদের হবে HTML। আমি আমার ফাইলের নাম লিখলাম ইন্ডেক্স, আমার এক্সটেনশনের নাম হচ্ছে HTML। এখানে আমি জাস্ট আমার কিবোর্ডের দুইবার এন্টার প্রেস করব, দুইবার। তো দেখতে পাচ্ছি এখানে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, একটা ফাইল, যে ফাইলের নামটা দেখেন index.html। এখানে একটা আইকন আসছে কিসের, গুগল ক্রোম, তার মানে এটা একটা ওয়েবের আইকন। গুগল ক্রোম এটা একটা ওয়েব, ঠিক আছে, একটা ওয়েব ব্রাউজার। সেখানে ওয়েব হতে পারে, আমার ফায়ারফক্স হতে পারে, আমার পিসিতে যে অপেরা মিনি হতে পারে, বা ইন্টারনেট এক্সপ্লোরার হতে পারে, যা কিছু হতে পারে। তো এটা আপনাদের পিসিতে এই গুগল ক্রোমটা থাকে না, এটা হয়তো আপনাদের পিসিতে প্রথমে আসবে মাইক্রোসফট এডজ বা হচ্ছে আমাদের মাইক্রোসফট এডজ আসবে। কেন হচ্ছে এই আমাদের এই আমরা যে প্রোগ্রামটা ইউজ করি এটা কাদের, মাইক্রোসফটের। সো ওদেরটাই, ওদের ব্রাউজারটা থাকাটাই স্বাভাবিক, ঠিক আছে। সো আপনাদের এটা হয়তোবা এই যে রাইট বাটন প্রেস করবেন, প্রপার্টিজ, এই যে চেঞ্জ আইকন, এখানে হয়তোবা আপনাদের ইন্টারনেট এক্সপ্লোরার এটা থাকবে, ঠিক আছে। এই যে ওকে, দেন অ্যাপ্লাই, দেন ওকে, এটা হয়তোবা আপনাদের এটা থাকবে যদি পূর্বে কোনো কোডিং না করে থাকেন আপনার কম্পিউটারে, তাহলে। আর যদি এটাকে করে থাকেন তাহলে তো গুড, আমরা এটা গুগল ক্রমে রাখবো।
এখন প্রশ্ন হচ্ছে ভাই গুগল ক্রমে থাকলে প্রবলেমটা কি আর আমাদের ইন্টারনেট এক্সপ্লোরারে থাকলে প্রবলেমটা কি, তাই তো বলেন? এটা একটা কোশ্চেন, প্রবলেম কি? আমি তো করলাম, আমার ইন্টারনেট এক্সপ্লোরার থাকলে সমস্যা কোথায়? আচ্ছা, আর কিছু? আচ্ছা, HTML এর একটা ওয়ার্ড আছে ব্রাউজার কম্প্যাবিলিটি। ব্রাউজার কম্প্যাবিলিটি মানে হচ্ছে আপনি যখন অনেক HTML এর ট্যাগ আছে যেটা হচ্ছে আমাদের ক্রমের সাথে কম্প্যাবিলিটি, ক্রমের সাথে যায়, কিন্তু এটা আপনার মাইক্রোসফট বা আমার অপেরা মিনি বা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার এটা ওপেন হবে না বা এটার আউটপুট আসবে না। তো সব ট্যাগের আউটপুট পাওয়ার জন্য আমি আমার আমাদের গুগল ক্রমটা ইউজ করব, ঠিক আছে? তো এখানে জাস্ট আমি একটা ফোল্ডার করেছিলাম, ফোল্ডার করে একটা ফাইল করেছি, তাই না? আর কিছু করিনি, জাস্ট এতটুকু কাজই আপনারা করবেন। করার পরে আমি এটাকে কোড করব, আমাকে তো কোড করতে হবে। কোড করার জন্য আমাদের কিছু এডিটর আছে, HTML কোড এডিটর। তো আপনি জাস্ট গুগলে সার্চ করলে অনেক এডিটর পাবেন। এখানে যে সার্চ করেন HTML কোড এডিটর, এখানে অনেকগুলো কোড এডিটরের নাম আসছে, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম, কোমোডো, ব্লুফিশ, বিবি, তারপর হচ্ছে নোট ট্যাব, ব্র্যাকেটস, সিকি, আরও অনেক এডিটর আছে, VS কোড আছে। হ্যাঁ, তো এখানে এই এতগুলো কোড এডিটরের মধ্যে সবথেকে বেটার, সবথেকে ভালো প্রথম অবস্থায় আপনাদের নোটপ্যাড প্লাস প্লাস, কারণ হচ্ছে এখানে ম্যানুয়ালি কোড করতে হয়। তো এখন যদি ম্যানুয়ালি কোড করেন তাহলে সেটা খুব দ্রুত মুখস্থর মতো হয়ে যাবে। হ্যাঁ, আর যদি এখনই আপনারা ব্র্যাকেটস অথবা VS কোড ইউজ করেন সেটা এখানে সবকিছু সাজেস্ট করে দেয়, সবকিছু বলে দেয়। সো আমরা এটা ইউজ করবো না, আমরা এখন ম্যানুয়ালি কোড করবো। ম্যানুয়ালি কোড করলে সেটা আমাদের হয়তো বা মনে থাকবে অনেকদিন। আচ্ছা, সো আমি ক্লাসে যেটা ইউজ করবো সেটা হচ্ছে সাবলাইম। আমি সাবলাইম টেক্সট নামে যে HTML কোড এডিটর আছে, এই কোড এডিটরটা আমি ইউজ করব, ঠিক আছে? জি স্যার, আসুন। তো এখানে আমরা যেটা করব, এটাকে মিনিমাইজ করলাম, দেন এই ফোল্ডারটাকে আমরা ওপেন করব কোথায়? আমাদের ফাইলে, এই যে সাবলাইম, এখানে ওপেন করব সাবলাইম। তো এই সাবলাইমটা জাস্ট ওপেন হলো, ঠিক আছে? একটু ওয়েট করেন, এটা আমাদের অনেক দুর্বল হয়ে গেছে, তো মানে একটু পুরনো হয়ে গেছে আমাদের ল্যাপটপটা, যার কারণে মাঝে মাঝে একটু স্লো হয়ে যায়। হ্যাঁ, নতুন ভার্সন, এই জন্য তো বলতেছি যে এটা ডাউনলোড করতে। আচ্ছা, গুড। তো আমরা আমাদের ওইটাকে কেটে দিলাম। এখানে ফাইল থেকে আমি যাব ওপেন ফোল্ডার ডেস্কটপ। আমি আমার ফোল্ডারটা যেখানে ক্রিয়েট করেছি সেখানে যাব। ডেস্কটপে ক্রিয়েট করছি, এখান থেকে সেকেন্ড ক্লাস, এটাকে আমি ওপেন করলাম। সিলেক্ট ফোল্ডার করে আগের ফাইলটাকে আমি কেটে দিলাম। এই ফাইলের মধ্যে আমি আমার কাজ করব। তো এখন আমার কিন্তু ওই ফাইলটা সিলেক্টেড নাই, দেখতে পাচ্ছি এখানে সেকেন্ড ক্লাস, দেন তার পাশে দেখতে পাচ্ছি এখানে একটা ফাইল index.html। সো আমার এই index.html উপরে আমি ক্লিক করব। এখন দেখতে পাচ্ছি আমার এটা সিলেক্টেড, ঠিক আছে? এখন এখানে আমাকে কোড করতে হবে। কি কোড করব? ফার্স্ট অফ অল আমরা জানি আমাদের এখানে টেমপ্লেট নিতে হয়। টেমপ্লেট নিয়েও কাজ করতে পারি, বা আজকে যেহেতু এখন আমি টেমপ্লেট নেওয়া দেখাই নেই, সো আমরা ম্যানুয়ালি করব। সো গত ক্লাসে মনে হয় মেবি আমরা ট্যাগ নেম পর্যন্ত করেছিলাম, তাই না? এটাকে কি বলে? এটা লেস দেন, এটা হচ্ছে আমাদের গ্রেটার দেন। এই দুইটার মাঝখানে আমি আমার ট্যাগের নাম লিখবো, ট্যাগ নেম। এই পুরোটা মিলে হচ্ছে এটা আমাদের ওপেনিং ট্যাগ, HTML ওপেনিং ট্যাগ। HTML এর ট্যাগ দুই প্রকার, একটা হচ্ছে ওপেনিং, একটা হচ্ছে আমাদের ক্লোজিং। ওপেনিং ট্যাগের সাথে ক্লোজিং এর একটু ডিফারেন্স আছে। আমি এখানে যদি আবার লেস দেন দিয়ে একটা স্ল্যাশ ইউজ করি, তো দেখতে পাচ্ছি আমার এখানে ট্যাগ নেমের ওপেনিং, ট্যাগ নেমের ক্লোজিং দুইটা চলে আসছে। ওকে, তো এই দুইটার মাঝখানে যদি আমি কিছু লিখি তাহলে এটা HTML এ আউটপুট আসবে। দেখেন আমি যদি এখানে লিখি ওয়েলকাম টু ক্লাস, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এটাকে আমি ওপেন করব কোথায়? আমার গুগল ক্রোমে। তাহলে কিভাবে ওপেন করবেন? রাইট বাটন প্রেস করবেন, ওপেন ইন ব্রাউজার। দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েলকাম টু আওয়ার ক্লাস বা ওয়েলকাম টু ক্লাস নামে একটা লেখা আসছে, দেখা যায়? তো এটা হচ্ছে আমি আমার কোড এডিটরটা, এখানে আমি কোড করব এই সাবলাইমে, আর আমি আমার আউটপুট দেখব এখানে। ওকে, তো গত ক্লাসে আমরা এই ট্যাগ নেমটা দেখেছিলাম। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে HTML হেডিংস। HTML হেডিংস আসলে 6 প্রকার, H1 থেকে H6, H1, H2, H3, H4, H5, H6।
তো আমরা যেরকম ট্যাগ নেমটা ফুল লিখেছিলাম, যেমন আমরা এখানে লিখেছিলাম না ট্যাগ দেন আমরা নেম, এটা লিখেছিলাম। কিন্তু আমাদের এখানে যখন আমরা কোনো হেডিংস করব, তখন কি আমরা এইভাবে লিখবো হেডিংস? বিষয়টা না, কারণ হচ্ছে আমরা ট্যাগ নেমের ক্ষেত্রে লিখেছি, যখন আমরা হেডিংস করব তখন এতটুকু আমার লেখার প্রয়োজন নেই, জাস্ট আমি ইউজ করব H1। ওকে, দেন H1 এটা লেখার আগে আমি একটা কাজ করি, আমি উপরে একটা টাইটেল রাখি, এটা আমি H1 দিয়েও রাখতে পারি, সমস্যা নেই। H1 জাস্ট আমি আমার এখানে একটা H1 ইউজ করলাম, যেটা হচ্ছে আমার হেডিং 1। এখানে যদি আমি কিছু একটা লিখি, দেখেন হ্যালো আমার ওয়ার্ল্ড, কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম। কোথায় লিখেছি? H1 এর মধ্যে। আমি আমার সাইটে আসলাম, অবশ্যই মনে রাখবেন সাবলাইমে কিছু লেখার পরে সেটাকে সেভ করতে হয়, কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করতে হয়, সেভ না করলে কিন্তু এটা আসবে না। সো সেভ করবেন, সেভ করে দেন আমার সাইটে এসে এখানে এই যে রিলোড বাটনটা, এটাও প্রেস করতে পারেন, বা আপনি আপনার কিবোর্ডের F5 প্রেস করবেন, তাহলে রিলোড হবে। এখন দেখেন এখানে একটা লেখা আসছে, এই লেখাটা অনেকটাই বড়, তাই না? এর আগে যে আমাদের লেখাটা ছিল, আমরা এই হ্যালো ওয়ার্ল্ডকে কপি করলাম, কন্ট্রোল জেড কন্ট্রোল সি কপি। এই H1 এর আগে আমি আবার এটা ট্যাগ নেম নিচ্ছি, ট্যাগ নেম, ট্যাগ নেম। এই ট্যাগ নেমের মাঝখানে আমি আমার ওই লেখাটাকে আবার এখানে রাখবো, কন্ট্রোল এস সেভ করবো, সাইটে এসে রিলোড। এই ট্যাগ নেম লেখাটা আর আমাদের হেডিংস এর লেখাটা কি সেম? ডিফারেন্স কোথায়? আচ্ছা, দেখতে ভালো লাগাটা পরে, আসলে এটা আসলে এটার সাথে না স্যার। এটা হচ্ছে দেখেন আমাদের একটা লেখা ট্যাগ নেম যেটা, আর এটার সাথে হচ্ছে হেডিংস। হেড মানে কি? মাথা। মাথা কই থাকে? উপরে। সো এই যে এখানে হেডিংসটা, হেডিং সবসময় আমাদের কোনো কন্টেন্টের টাইটেল, কোনো ভিডিওর টাইটেল, কোনো অডিওর টাইটেল, কোনো কার্ডের টাইটেল, এই টাইটেলের ক্ষেত্রে সাধারণত হেডিংস ইউজ হয়, ঠিক আছে? যেমন, আর এটা ডিফারেন্স হচ্ছে এই লেখাটা অনেকটাই ছোট আর হচ্ছে বোল্ড কম, এই লেখাটা অনেকটাই বড় আর হচ্ছে বোল্ড আছে। আমি একটা সাইটে যাচ্ছি, যেমন prothomalo.com, এটাকে তো সবাই চিনেন তাই না? আমি এখানে লিখবো prothomalo.com, এই ওয়েবসাইটে আমি আসলাম। তো দেখেন এখানে প্রথমেই একটা নিষেধাজ্ঞা দেখতে পাচ্ছি, 11 দফা বিধিনিষেধ না মানলে পরিস্থিতি ভয়াবহ হবে, স্বাস্থ্যমন্ত্রী। ওকে, তো চলেন দেখি আসলে এটার মধ্যে আসলে প্রবেশ করলাম। তো আমাদের খবর পড়ার ইচ্ছার কারণে আমি এখানে ঢুকি নাই, এখানে অন্য একটা কারণে আমরা প্রবেশ করেছি। এখানে একটা লেখা দেখতে পাচ্ছি, এই লেখাটা দেখেন অনেকটাই বড়, তাই না? আর এই নিচে সে যে 11টা দফা দিয়েছে, সেই 11টা দফার হয়তোবা বিস্তারিত সে এখানে লিখেছে, তাই তো? এখন এখানে যে লেখাটা, এই লেখাটা আর এই লেখাটা কি সেম? না। এই লেখাটা কি? আমাদের এই কন্টেন্টের টাইটেল, তাই না? তাহলে হয়তোবা এখানে কোনো হেডিংস আছে, আমি জানি না, বললাম হয়তোবা আছে, তাই না? তো এখানে রাইট বাটন প্রেস করলাম, আমরা একটু ইন্সপেক্ট করবো, এটা কোডিং দেখি, চলেন। এই যে লেখাটা লিখেছে, এই লেখাটার কোডিং দেখব। তো আমরা এটাকে একটু উপরে উঠাচ্ছি। দেখেন এখানে এই 11 দফা বিধিনিষেধ না মানলে পরিস্থিতি ভয়াবহ হবে, স্বাস্থ্যমন্ত্রী, এই লেখাটা দেখেন পুরো একটা H1 এর মধ্যে আছে। এই যে একটা H1 এর ওপেনিং ট্যাগ, H1 এর ক্লোজিং ট্যাগ, H1 এর মধ্যে রাখার কারণে এই লেখাটা আসলে এত বড় হয়েছে, ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম যে এটা একটা H1। ওকে, গুড। এরকম 6টা হেডিংস আছে, দেখেন আমি যদি এখানে H1, তাই তো? আমি এখানে 6টা ইউজ করব, 2 3 4 5 6, 3 3 6। আমরা এখানে ইউজ করলাম আমাদের হেডিংস 2। কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম, আমার যতগুলো হেডিং ছিল H1 থেকে H6 পর্যন্ত আমি এখানে। কোনটা? ও আচ্ছা, এটা। আচ্ছা আচ্ছা, তো আমরা এখানে H1 থেকে H6 পর্যন্ত ইউজ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে আসি, এখানে এসে রিলোড। দেখেন তো এখানে 6টা হেডিংস আসছে। এখন প্রশ্ন হচ্ছে, একটা হেডিংসের সাথে অন্য একটা হেডিংসের কোনো ডিফারেন্স পাচ্ছেন আপনারা? ডিফারেন্স পাচ্ছি, যে আমাদের H1টা হচ্ছে ম্যাক্সিমাইজ, সব থেকে বড় হবে এটা, ঠিক আছে, আর সব থেকে বোল্ড। আর H6টা হচ্ছে সব থেকে নিম্ন, মানে সব থেকে ম্যাক্সিমাম,
ঠিক আছে, যেটা যেটা মিনিমাম বলে, এই মিনিমামটা আমাদের একদম ছোট, এর থেকে ছোট আর আমাদের হেডিংস হয় না। এরপরে আমাদের হয়তো প্যারাগ্রাফ ইউজ করতে হবে, ওকে, বা স্প্যান ট্যাগ ইউজ করতে হবে। তো এই 6টা হেডিংস আমরা আমাদের যখন যেটা প্রয়োজন সেটা ইউজ করতে পারি। জাস্ট আমরা এতটুকু মনে রাখবো, হেডিংস আমাদের কোনো কিছু টাইটেল হিসাবে ইউজেস হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে আমরা এইগুলো কেটে দিচ্ছি, H2 থেকে H6 কেটে দিলাম। এই লেখাটা এখন কোথায় আছে দেখেন তো, এই লেখাটা আমাদের লেফটে আছে না, লেফটে। এই লেখাটাকে চাইলে আমি আমার সেন্টারে বসাতে পারি। জাস্ট এটাকে আমি ধরলাম কন্ট্রোল এক্স, আমি এখানে একটা সেন্টার ট্যাগ ইউজ করতে পারি। সেন্টার ট্যাগের মাঝখানে পুরো এই চনটাকে রেখে দিলাম। জাস্ট এই চনের আগে প্রিভিয়াস আমি একটা সেন্টার ট্যাগ ইউজ করে দিলাম। এখন আশা করা যায় এই লেখাটা সেন্টারে আসবে। দেখতে পাচ্ছি আমাদের এই চনটাও এখন সেন্টারে, ঠিক আছে। জাস্ট আমি এর আন্ডার একটা সেন্টার ট্যাগ ইউজ করলাম, সেন্টার ট্যাগ। এই সেন্টার ট্যাগের আন্ডারে আমি চাচ্ছি কোনো প্যারাগ্রাফ রাখতে, যেটা এই প্রথম আলো .com করেছে। ওদের এই 6 দফার নিচে ওরা এই যে 6 দফা কি কি এগুলো লিখেছে, তাই না? আমি চাচ্ছি এই লেখাগুলো আমার ওখানেও হবে। আমি এখান থেকে এটাকে কপি করলাম, বা মনে করেন আমার এই চনের মধ্যে আমি 11 দফা এটাকে কপি করলাম, কপি করে এই চনের মধ্যে এটাকে আমি পেস্ট করলাম। আর তার নিচে এখানে আমাদের যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফগুলো আমি এইটার নিচে দিব। জাস্ট এটাকে ধরলাম এই পর্যন্ত। তো এটা আমাদের জানি, এটা আমাদের কি প্যারাগ্রাফ। সো প্যারাগ্রাফের জন্য আমরা দিব পি ট্যাগ, জাস্ট পি ট্যাগ। পি ট্যাগের ওপেনিং ট্যাগ প্লাস ক্লোজিং ট্যাগ দুইটাই আছে। এর মাঝখানে আমি জাস্ট আমার এই লেখাটাকে দিয়ে দিব, ওকে। দেন আমি আমার সাইটে আসি, আমার সাইটে এসে এখানে রিলোড। তো দেখতে পাচ্ছি যে আমার এখানে ওই টাইটেলটা আর ওই প্যারাগ্রাফটা এখানে চলে আসছে। ক্লিয়ার? এতটুকু তো বুঝতে পেরেছেন আশা করি। আচ্ছা, গুড। এখন এখানে আমরা বাংলা ইংলিশ দুটোটাই দিতে পারি, কিন্তু এটা তো আমরা কি করলাম, আমাদের ওই খবরের ওইখান থেকে নিলাম, তাই তো? কিন্তু আপনারা যদি কোনো প্যারাগ্রাফ নিতে হয়, একটা ওয়েবসাইট আছে, ওইখান থেকে নিয়ে নেবেন। ওই ওয়েবসাইটের নাম আমরা এখানে ইউজ করব লোরেম ইপসাম। লোরেম ইপসাম, জাস্ট এখানে লোরেম ইপসাম ইউজ করবেন। এটা একটা ওয়েবসাইট, এই যে loremipsam.com, এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন। এখানে কন্টেন্ট পাওয়া যায়, দেখেন আমি এই কন্টেন্টগুলো এখান থেকে কপি করে নিচ্ছি। জাস্ট এই প্যারাগ্রাফটাকে আমি এখান থেকে কন্ট্রোল সি কপি করলাম, আমি আমার সাইটে এসে এটা পেস্ট করলাম, কন্ট্রোল এস। দেন এখন যদি আমি আমার সাইটে আসি, দেখবো আমার এখানে ওই কন্টেন্টগুলো চলে আসছে, ইংলিশ যে কন্টেন্টগুলোকে আমি কপি করে নিয়ে আসছি, এই কন্টেন্টগুলো, ঠিক আছে। আচ্ছা, গুড। এখন আমরা আমাদের কোডিং আসলাম। এখন আপনারা কখনো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে অনেকেই দেখেছেন যে এই লেখাগুলো চাইলে এটাকে বোল্ড করা যায়, এটাকে মার্ক করা যায়, আন্ডারলাইন করা যায়, ইটালিক করা যায়, যায় না? যেগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে করে থাকি। এই কাজগুলো যদি আমরা চাই আমাদের HTML-এও করতে পারি। HTML-এ করতে পারি, কিন্তু আমাদের HTML-এ জানি আউটপুট করার জন্য অবশ্যই কোড লাগবে বা ট্যাগ লাগবে। আপনারা জানেন HTML-এর ট্যাগ কয়টা? আর কেউ? 80 সামথিং। শুধু 80 নাকি হচ্ছে 180? শুধু 80। আর কেউ? আচ্ছা, আর কেউ? আপনার রেফারেন্স কি বলেন? 156টা আপনি বললেন, সংখ্যা বললেন। HTML5 এ এখন 150 প্লাস ট্যাগ আছে, 150 প্লাস। কারণ হচ্ছে অলরেডি আমাদের HTML4 এ 114টা ছিল, HTML4 এ অলরেডি 114টা ছিল, দেন HTML5 এ সেটা আরও আপডেট হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে এই ট্যাগগুলোর মধ্যে এখন প্রশ্ন হচ্ছে এই সবগুলো ট্যাগই আমাদের শেখানো হবে না। বিষয়টা হচ্ছে আমরা আমাদের প্রজেক্ট করার জন্য যতটুকু প্রয়োজন হয়, সাধারণত আমাদের HTML এর প্রজেক্ট করার জন্য, ওয়েব ডিজাইন করার জন্য আমাদের 30 কি 30 প্লাস কিছু ট্যাগ লাগে, 40-এর মধ্যে এনাফ। তো এতগুলো ট্যাগ হলে আমরা একটা প্রজেক্ট রেডি করতে পারবো। সো অতগুলো ট্যাগই আমরা চেষ্টা করব করার জন্য। তো আমি আমার সাইটে আসলাম, এসে আমি যদি চাই, দেখেন এই লেখাটাকে এই ইজ থেকে সিম্পলি ডামি টেক্সট, এই লেখাটাকে যদি আমি বোল্ড করতে চাই, তাহলে এর আগে আমাকে বি ট্যাগ ইউজ করতে হবে, বি। তাহলে এই বিটা হচ্ছে আমার কি ওপেনিং ট্যাগ, এটাকে আমাকে অবশ্যই ক্লোজ করতে হবে। সো আমি এটাকে ক্লোজ করব কোথায়? যেইখানে আমি ক্লোজ করব ওই পর্যন্তই এটা বোল্ড হবে, যেখানে আমি ক্লোজ করব। তাহলে আমি এই টেক্সট পর্যন্ত বোল্ড করতে চাচ্ছি, এখানে আমি এটাকে ক্লোজ করলাম, কন্ট্রোল এস সেভ, সাইটে এসে রিলোড। ওই লেখাটা বোল্ড হয়েছে? আচ্ছা, গুড, এটা হচ্ছে বোল্ড গেল।
এখন আমরা যেটা করছি যে বোল্ড, এটা হচ্ছে HTML ফরম্যাটিং। এটাকে কি বলে? এগুলো মনে রাখতে হবে, আমি জিজ্ঞেস করবো পরবর্তীতে HTML ফরম্যাটিং কি, HTML কোটেশন কি। এর জন্য কি কোনো হার্ড কপি পাওয়া যাবে, যে কোনটা এই 30টা যে আমাদের মনে রাখতে হবে বা বেসিক যে প্রজেক্ট করার জন্য? আমার কাছে সফট কপি আছে, আপনি চাইলে প্রিন্ট করে নিতে পারেন। ওকে, আমি গ্রুপে আপনাদেরকে ট্যাগের লিস্ট দিয়ে দিব, আপনারা চাইলে জি গ্রুপটা ওপেন করা হয়েছে, আপনাদের ক্লাস শেষে আমি অ্যাড করে দেব। সেটা আজকে না স্যার, না আমার ফার্স্ট থেকে তাহলে আগে থেকে মনে রাখলে পরে আপনি বোঝানোর সময় সুবিধা হতো যে আচ্ছা এই ট্যাগটা তো আমি জানি কি করতে ইউজ হয় এবং আচ্ছা সেটার জন্য আজকে বাসায় যে এটা এই আজকে যা করেছি এটা হোমওয়ার্ক করবেন, তারপর দেব। আচ্ছা, তো এতটুকু আমি বোল্ড করলাম। আমি যদি চাই এই ডি থেকে দি প্রিন্টিং অ্যান্ড এই পর্যন্ত ইন্ডাস্ট্রি ইউটিউবে কি ক্যারিয়ার কিভাবে আমরা ইউজ করব গাইডলাইন আছে? ইউটিউবে বি ট্যাগে বা আপনার কাছে বা বি ট্যাগে বোল্ড হচ্ছে আন্ডারলাইন হবে, এটার জন্য ইউটিউব কেন? ইউটিউব বলতে কিভাবে পাবো? আমি তো বললাম আপনাদেরকে, আমি HTML ট্যাগের লিস্ট দিব, লিস্ট আমি দিব একটা সফট কপি, সেটা আপনারা আপনাদের পিসিতে বসে দেখতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, এটা কি সিরিয়ালি একটা করে সিরিয়ালি কন্টেন্ট বসাইতে হবে 1 2 3 4 1 2 3 4 বলতে যেমন 4 নম্বরে এখানে টোটাল কন্টেন্টটা বসাইছে, 5 নম্বরে কি নাম্বার দিয়ে কন্টেন্ট দিতে হবে? না স্যার, এগুলো কোনো নাম্বার আসে না। আপনি যখনই স্যার এই যে নিচে আসবেন এন্টার প্রেস করবেন, দেখেন যখন এন্টার করবেন ও অলরেডি নাম্বার দিয়ে দিবে। ঠিক আছে, এটার জন্য আপনাকে এক্সট্রা কোনো কষ্ট করতে হবে না। ওকে, আচ্ছা এই যে আমরা যে H1 দিলাম ওটার জন্য তো এটা বড় আসলো, ওখানে যে আমরা H1 থেকে H6 পর্যন্ত দিয়েছি, আমার সব লেখাটা মিডিয়াম লাগবে, তখন তুমি H3 বা হ্যাঁ, H4 তখন আমি H3 ইউজ করব, তখন এই H1টার জায়গায় আমি এখানে H3 দিব, তখন আমি জানি এই লেখাটা তাহলে ছোট হয়ে যাবে। কি ব্যাপার, নাম্বার লক অফ হয়ে গেছে নাকি? তখন এই লেখাটা আরেকটু ছোট হবে। ঠিক আছে, আমার যেটা প্রয়োজন, আমার যে H1 ইউজ করতে হবে বিষয়টা এটা না, আমি জাস্ট এটা দেখানোর জন্য দেখাচ্ছি। আপনারা H1 ইউজ করতে পারেন, H2 করতে পারেন, H5ও করতে পারেন, এটা আপনার ডিজাইনের সাথে যেটা যায় ওইটা করতে হবে। আচ্ছা করতে, তো এখন আমরা এই লেখাটুকু চাচ্ছি হয়তো বা আন্ডারলাইন করবো। আন্ডারলাইনের জন্য আমরা ইউজ করবো ইউট্যাগ। সেভ করলাম, সাইটে এসে রিলোড, তো দেখতে পাচ্ছি এটা আমার কি হয়েছে, আন্ডারলাইন হয়েছে। ওকে গুড। দেন আমি যদি চাই এই লেখাটা এই পর্যন্ত হয়তো বা আমার ইটালিক হবে, তাহলে আমি আইট্যাগ ইউজ করব। আইট্যাগের মাঝখানে এটা ছেড়ে দিলাম, তাহলে আমার এটা ইটালিক হবে। কোথায়? এই যেটা ইটালিক হয়েছে। দেন আমরা যদি চাই কোনোটা মার্ক করার জন্য বা স্ট্রংটা পরে দেখাচ্ছি, এটাকে মার্ক করতে চাচ্ছি বা হাইলাইট করতে চাচ্ছি, তাহলে মার্ক ট্যাগের মধ্যে এটাকে ইউজ করবেন। এখন মার্ক ট্যাগটা দেখতে পাচ্ছি ওই লেখাটা মার্ক হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই কালারটা ইয়েলো কেন আসলো? এই কালারটা তো রেডও আসতে পারতো, আমি তো কোথাও বলি নাই যেটা ইয়েলো আসার জন্য, তাই না? কারণ হচ্ছে আমাদের মার্ক ট্যাগের ডিফল্ট কালার হচ্ছে ইয়েলো। আপনি যখনই কোনো মার্ক ট্যাগকে কল করবেন এটা আপনাকে ইয়েলো কালার দেবে, কারণ আমরা জানি কোনো কিছু হাইলাইট করার জন্য সাধারণত ইয়েলো কালারটাই ইউজ করা হয়। তো যদি আপনি এটাকে কালার চেঞ্জ করতে চান, আপনি রেড, গ্রিন বা হচ্ছে ব্লু দিতে চান, সেটাও করা যায়, কোনো সমস্যা নেই, কিন্তু তার জন্য আমাদেরকে CSS জানতে হবে। আচ্ছা গুড। তো এরপরে আমরা আমাদের একটা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট দেখাচ্ছি, বা একটা ট্যাগ আছে আমাদের স্মল, লেখাটা একটু ছোট হবে, স্মল ট্যাগ। এটা যদি সাইটে এসে রিলোড করি তাহলে দেখবো লেখাটা কোথায়, এই যেটা একটু ছোট হয়েছে। ঠিক আছে, বা এখানে আমরা যদি আমাদের একটা সংখ্যা ইউজ করি, যেমন এখানে 2 এর পরে আমি 100 ইউজ করলাম, এই পুরো ট্যাগটাকে আমি মার্ক করতে চাচ্ছি, মার্ক, এটাকে পেস্ট করলাম, সাইটে এসে রিলোড। এখন এখানে যে টিএইচটা 100 এর সাথে টিএইচ, এই টিএইচটা কোথায় থাকে? নিচটা উপরে থাকে। সো আমি এটাকে চাইলে উপরে নিচে দুটোটাই করা যায়, সমস্যা নেই। এই টিএইচটাকে জাস্ট একটা সাবস্ক্রিপ্টের মধ্যে দিয়ে দিবেন, এসইউপি, এটার ফুল মিনিং হচ্ছে সাবস্ক্রিপ্ট। তো এখানে সে রিলোড করেন, তো দেখেন এই লেখাটা আমার উপরে উঠে গেছে, এখানে 100 লেখাটা পুরোটাই আছে, এখানে আমাকে টিএইচটা শুধু দিতে হবে। কন্ট্রোল এস, সাইটে আসলাম, রিলোড, এখন দেখতে পাচ্ছি সেটা আমার উপরে উঠে গেছে। যদি আমি এটাকে নিচে নামাতে চাই তাহলে সাবস্ক্রিপ্ট SUB, আমরা জাস্ট এখানে পি এর জায়গায় হয়তো একটা বি ইউজ করব,
জাস্ট একটা বি, কন্ট্রোল এস সেভ করলাম, সাইটে এসে রিলোড, তো দেখতে হচ্ছে লেখাটা নিচে নেমে গেছে। ঠিক আছে, HTML এ কিছু সিমিলার ট্যাগ আছে, সিমিলার একই কাজ দুইটা ট্যাগ দিয়েও হয়। আপনি বোল্ড ট্যাগ বি দিলে বোল্ড হচ্ছে, আবার যদি স্ট্রং ট্যাগ ইউজ করি তাহলেও সেটা বোল্ড হবে। দেখেন আমি যদি এটাকে কন্ট্রোল এস দিয়ে স্ট্রং ট্যাগ ইউজ করি, এর মাঝখানে যদি এটা ইউজ করি দেখবো আমাদের বোল্ডের মতো এই লেখাটা বোল্ড হচ্ছে, দেখা যায়। আচ্ছা, এরপরে এই যেমন এখানে কি হয়েছে, আন্ডারলাইন না, এই আন্ডারলাইন বা হচ্ছে আমার মনে করেন ইটালিক, এটা করতে চাচ্ছি, তাহলেও দেখেন এটাও করা যায়। আমি যদি এখানে ইনসার্ট ট্যাগ ইউজ করি, INS, যার ফুল মিনিং হচ্ছে ইনসার্ট ট্যাগ, এর মাঝখানে আমরা আমাদের লেখাটাকে পেস্ট করলাম, ইনসার্ট ট্যাগের মাঝখানে দেখেন এটাতেও আন্ডারলাইন আসছে। আবার আমি যদি এখানে ইটালিক করতে চাই, ইটালিকেরও আমাদের সেম কন্টেন্ট, সেম একটা ট্যাগ আছে, যেই ট্যাগটার নাম হচ্ছে EM। EM এর ফুল মিনিং হচ্ছে এমফেস্ট ট্যাগ, এমফেস্ট, এখানে পেস্ট করলাম, এই এমফেস্ট ট্যাগের মাঝখানে আমি আমার এটাকে পেস্ট করলাম, তাহলে দেখবো এটা আমার ইটালিক হয়েছে, দেখা যায়। তো আমাদের টোটাল HTML এতক্ষণ যা করলাম এগুলোকে বলে HTML ফরম্যাটিং। HTML ফরম্যাটিং 8 প্রকার, এই 8 প্রকার আমি এখানে দেখালাম আমাদের কি কি ট্যাগগুলো আছে। এখানে মনে করেন এই যে পুরো একটা লেখা, এটা একটা লাইনের মধ্যে আছে না, আমি চাচ্ছি আমাদের এই দামি লেখাটার পরে এই টেক্সটটা এন্টারের কাজ করবে, এন্টার মানে বলছেন নিচে নেমে যাবে, এই লেখাটা নিচে নেমে যাবে, এটা আমি চাচ্ছি, তাহলে এখানে আমাকে একটা ব্রেক দিতে হবে। জাস্ট এই মার্ক ট্যাগের পরে, কোথায় প্রথম মার্ক ট্যাগ দিয়েছি এখানে, এখানে আমরা জাস্ট একটা ব্রেক দিব, ব্রেক মানে বিয়ার, এই ব্রেকের কোনো ক্লোজিং ট্যাগ হয় না, ব্রেক ট্যাগের কখনোই কোনো ক্লোজিং ট্যাগ হয় না, এটা ওপেনিং ট্যাগ। রিলোড, দেখেন এই লেখাটা কিন্তু নিচে নেমে গেছে, একবার ব্রেক দিলে সে একবার নিচে নামবে। আমি যদি একাধিকবার ইউজ করতাম এখানে এই ব্রেকে, আমি যদি দুইটা ইউজ করলাম এখানে, তাহলে দেখবো এই লেখাটা দুইবার নিচে নামবে, দেখা যায়। আচ্ছা, তো এখানে দুইবার ব্রেক হলো। বা আপনি যদি চান এইটার মাঝখানে স্পেস দিতে, স্পেস, এই যে 100 আছে, এই 100 থেকে এর মাঝখানে কি হবে, স্পেস, তো সেই স্পেসটাও আমরা দিতে পারি, তার জন্য আমাদেরকে HTML ট্যাগ জানতে হবে। আপনি যদি এই 100-এর পরে এখানে, এই 100-এর মার্ক ট্যাগের পরে যদি এখানে 1000বারও স্পেস দেন, দেখেন আমি কিন্তু অনেকগুলো স্পেস দিয়েছি, তাই না? তো এখানে যদি যখন রিলোড করবেন এটা কাউন্ট করবে না, কারণ আমরা জানি সে কোড ছাড়া কোনো কিছু বোঝে না, বুঝতে পারে না। তো তাকে যদি আমি বোঝাইতে হয় অবশ্যই তাকে কোনো ট্যাগ ইউজ করতে হবে, আদারওয়াইজ সে বুঝতে পারবে না। তো আমি যদি স্পেস দিতে চাই সেটা আমি করতে পারি, স্পেসের জন্য আমি ইউজ করবো আমার অ্যান্ড NB স্পেস ক্লন, এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল C, এখানে আমি কতগুলো পেস্ট করতেছি দেখেন, আমি কয়েকবার পেস্ট করলাম, তখন আশা করা যায় এখানে যখন রিলোড করব আমি, দেখেন এখানে একটা স্পেস হয়ে গেছে। একটা দিলে একবার স্পেস হবে, দুইবার দিলে দুইটা, তিনটা দিলে তিনটা, চারটা দিলে চারটা, যত বেশি আমি স্পেস দিব তত বেশি সে আউটপুট দেবে। ক্লিয়ার? আচ্ছা, এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আরো কোনো কোশ্চেন নাই? সব ভোলাই যাচ্ছে। সব গোলাই যাচ্ছে? আচ্ছা, স্যার আমার হ্যাঁ বলো। কারণ আমি একটা লাইনকে বোল্ড করতে চাচ্ছি, ওটাকে আমি ইটালিক করব, ওটাকে বা আন্ডারলাইন হবে, ওটা আমি কিভাবে করব? জি স্যার, এটা যদি করতে চাই, মনে করেন এখানে এই যে সফটওয়্যার লেখাটা, এই লেখাটা তিনটা কাজ হবে আমাদের, বোল্ড হবে, ইটালিকও হবে, আন্ডারলাইনও হবে, জাস্ট তিনটা ট্যাগ না, তাহলেই তো কাজ শেষ। বোল্ড হবে, আন্ডারলাইন হবে, ইটালিক হবে, শেষ। সাইটে আসেন, রিলোড, তিনটা কাজ একসাথে হলো। ওটার কি কোনো সিরিয়াল আছে যে বোল্ডের পরে আমি জাস্ট underline- এটা কল করলে সে কাজ করবে। না, এরকম কোনো সিরিয়াল নাই যে আমি আন্ডারলাইনের পরে এটা স্যার আপনি যদি মনে করেন আপনি বোল্ডও করলেন, আন্ডারলাইনও করলেন, এখন আপনি আগে ইউ ট্যাগ দিলেন, পরে বোল্ড দিলেন, আউটপুট এসে দেখলেন এরকম হয়েছে, এখন আপনি বুঝতে পারবেন আগে আসছে কোনটা পরে আসছে কোনটা, কাজে কাজ তো একই। কাজে কি নিয়েছি? হ্যাঁ বলেন। আজকে যেমন বোল্ডের জন্য বি ট্যাগ বি ইউজ করলাম, আন্ডারলাইনের ক্ষেত্রে ইউ ইউজ করলাম, মানে জাস্ট একটা ওয়ার্ড ইউজ করলাম। বাকি কিছু ট্যাগ আছে যেমন স্মলের ক্ষেত্রে টোটালি লিখলাম, মানে এটার ডিফারেন্সটা কি? এটা এস এটাকে হয়তোবা স্মলের এস এ অন্য একটা কাজ হয়, যার কারণে তারা ওই এসটা দেয় নাই, দিলে এটা অন্য আরেকটা কাজ হবে। স্ট্রং ট্যাগও এস, স্মল ট্যাগও এস, তাহলে কোন এস দিবে বলেন তো? তো এই জন্য তারা কিছু কিছু যেটাতে শর্ট ফর্ম আরো একাধিক আছে, তো যার কারণে সেটা দেয়নি। হ্যাঁ, টোটালটা দিয়েছে। ক্ষেত্রে কি তাহলে ভিডিও এড দিলে পারে কি মানে আসার সম্ভাবনা আছে? না, আসবে না, কারণ হচ্ছে এটা এই বোর্ড পুরো বোর্ড নিয়ে তারা প্রোগ্রাম করে নাই,
তারা প্রোগ্রাম করেছে কার উপরে, বি ট্যাগের উপরে তারা প্রোগ্রাম করেছে, যার কারণে বি ট্যাগটা দিলে এটা অ্যাপ্লাইবেল। ক্লিয়ার? আচ্ছা, তো এই এতক্ষণ যা করলাম এটাকে কি বলে, কি বলে, ফরম্যাটিং, HTML ফরম্যাটিং। তো আমরা এতক্ষণ যে কাজটা করলাম আসলে এইভাবে কাজ করে না, এটা কোনো কাজ করার ওয়ে না, এটা জাস্ট এমনিই দেখালাম। কাজ কিভাবে করবেন, কাজ করার জন্য প্রথমে আমাদের একটা HTML ট্যাগ নিতে হয়, একটা HTML ট্যাগ। HTML ট্যাগের পর একটা হেডের মধ্যে আমরা ইউজ করবো আমাদের টাইটেল, আর এই হেডের পরে আমরা ইউজ করবো আমাদের বডি। এটা হচ্ছে আমাদের টেমপ্লেট, HTML এর টেমপ্লেট। এখন HTML কত চলে, কততম ভার্সন চলে আপনারা জানেন? HTML5। সো এই যে আমি টেমপ্লেটটা নিলাম, এটা কি HTML5? এরকমই না, হতে পারে, হ্যাঁ। HTML এর যে স্ট্রাকচারটা ওইটা আর কি HTML5 এর তো মেটা নামে একটা ট্যাগ ছিল কিউটিউব ফিল্ড, ওটা তো আমাদের HTML5 এর জন্য না, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সাপোর্টের জন্য। HTML5 না, এটা HTML5 যদি থাকে তাহলে তার উপরে ডক টাইপ HTML থাকবে। উপরে যদি ডক টাইপ HTML লেখাটা থাকে তাহলেই বুঝবেন এটা একটা HTML5, আর যদি এই ডক টাইপ HTML লেখাটা না থাকে তাহলে আমরা বুঝবো এটা HTML5 না। হেড ট্যাগের মধ্যে কি হয়, হেড ট্যাগের মধ্যে আপনার ওয়েবসাইটের মধ্যে যত লিঙ্ক আছে, একটা ওয়েবসাইটের যত লিঙ্ক হয় এই লিঙ্কের গুলোকে হেড ট্যাগের মধ্যে ইউজ করতে হয়। ওকে, আর বাকি একটা ওয়েবসাইট আমি এখানে দেখতে পাচ্ছিলাম আমার prothomalo.com নামে একটা ওয়েবসাইট এখানে আসছে, prothomalo.com। এই prothomalo.com এর মধ্যে আমাদের এখানে একটা লোগো আছে প্রথম আলোর, যেটা আমার মুখস্থ কিন্তু আসলে ছবিটা দেখা যাচ্ছে না। তো দেখেন এই ওয়েবসাইটটার মধ্যে যা কিছু আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, হেডার থেকে একদম ফুটার পর্যন্ত যত দেখেন কত কন্টেন্টই শেষ হয় না, মানে নিচে যাইতে যাইতে হয়তো সকাল হয়ে যাবে। ওই যে দেখেন আবার নিচে নেমে গেছে, এটা হচ্ছে ফুটার, ঠিক আছে। হেডার, সেকশন, ফুটার, একদম যা কিছু করা হয়েছে সবকিছু আমাদের এই বডি ট্যাগের মধ্যে। আমরা তাহলে ফুটার দিলাম না এখানে, ফুটার তো কোনো বডি সেকশনের মধ্যেই স্যার। আচ্ছা বডির ভিতরে ফুটার, হ্যাঁ বডির মধ্যে ফুটার। তো এই যে আমি যা কিছু করবো, আমার হেডারের কাজ, আমার সেকশনের কাজ, আমার ফুটারের কাজ, সবগুলো কাজ কোনটার মধ্যে হবে, বডি ট্যাগের মধ্যে। ওকে গুড। তো আমরা এটাকে একটু আগিয়ে দিচ্ছি, কন্ট্রোলে সেভ করলাম। তো এই এতক্ষণ যে কাজটা করলাম এটা হচ্ছে HTML এর প্রসিডিউর, এইভাবে আসলে কাজ করতে হয়। তো এখানে আমরা HTML এর ফরম্যাটিং ইউজ করেছিলাম, এখন হয়তো এখানে HTML এর একটা কোটেশন দেখে, একটা কোটেশন জাস্ট একটা অ্যাবার ট্যাগ নিলাম, এখানে আমরা লিখলাম WHO। WHO এর ফুল মিনিং কি, আমি এখানে লিখলাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, কন্ট্রোলে সেভ করলাম। দেন আমি আমার সাইটে আসবো, আমি আমার এই সাইটে এসে এখানে একটা রিলোড করলাম। এখানে আসছে না এই যে WHO হু, আপনি এটার উপরে মাউস ধরেন দেখবেন এটার ফুল মিনিং বলে দিব। আমি জাস্ট এটার উপরে মাউস ধরতেছি, আমাকে বলে দিচ্ছেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটা যেটা করলাম এটাকে বলে HTML কোটেশন, ঠিক আছে, আমরা একটা কোটেশন ইউজ করলাম। যাই হোক, তো এখানে দেখালাম আমরা আজকে ফরম্যাটিং দেখলাম আর হচ্ছে কোটেশন ইউজ করা দেখলাম। এখন চলেন কিভাবে আমাদের HTML এর ছবি ইউজ করতে হয়। ছবি দুইভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে অনলাইন মোড, একটা হচ্ছে আমাদের অফলাইন মোড। আপনি চাইলে আপনার ছবিটা অনলাইনের মাধ্যমে আউটপুট করতে পারেন, চাইলে অফলাইনেও করতে পারেন। তো যদি আমি আউটপুট করতে চাই তার জন্য প্রথমে আমাকে এখানে IMG একটা ইমেজ নামে একটা ট্যাগ নিতে হবে। ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই, ওকে, ইমেজের জাস্ট আমাদের ওপেনিং ট্যাগ। এই ইমেজ ট্যাগের মধ্যে আমাদের একটা অ্যাট্রিবিউট নিতে হবে, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে SRC। SRC হচ্ছে আমার একটা অ্যাট্রিবিউট, হ্যাঁ সোর্স। SRC এর ফুল মিনিং হচ্ছে সোর্স। তো সোর্স হচ্ছে আমার একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের মধ্যে আমি আমার ছবিটা বসাবো, একটা ছবি লাগবে অনলাইন থেকে। এখন আমি যদি এখানে লিখি ইমেজ, তো এটা তো কোনো ছবি আসেই না, কি ছবি দিব, এটা তো দুঃখজনক। অনলাইন ইমেজ দিতে হয়। তো এরপরে আমি আমার সাইটে আসলাম, একটা অনলাইন ইমেজ আমি আমার এখানে দেখি এখানে কোনো ডাউনলোড করা ইমেজ আছে কিনা। ধরেন এই ইমেজটাকে আমি Ctrl+X কাট করলাম।
এখন আমি আমার সাইটে আসবো, এই সেকেন্ড ক্লাস, এখানে আমি আমার ছবিটাকে পেস্ট করলাম, ছবিটার নামটাকে আমি রিনেম করে দিচ্ছি, এই ছবিটার নাম হচ্ছে ওম্যান। ঠিক আছে, আমি একটা ছবি ডাউনলোড করা ছবি আমার এখানে নিয়ে আসলাম। এখন এই ছবিটাকে আমি চাচ্ছি আমার এখানে নিয়ে আসার জন্য কিভাবে করব? এটার জন্য এই যে ইমেজ নামে আমি সোর্স নিয়েছি, এর মধ্যে আমার ছবিটার নামটা কি আছে, ওম্যান ডট জেপিজি। জাস্ট আমি আমার ছবিটার নামটা এখানে ইউজ করে দিলাম। এখন আমি আমার সাইটে এসে যখন রিলোড করব তখন দেখবো যে আমার এখানে একটা ছবি আসছে, এই যে দেখেন একটা মেয়ের ছবি দেখা যায়। তো এটার আমি উইডটা 100% করে দিচ্ছি, এই ছবিটা মেয়েটার। এখন এই ছবিটা অনেকটাই বড়, তাই না? এই ছবিটাকে যদি আমি চাই ছোটও করতে পারি। কিভাবে? এখানে যে আমি একটা উইড সেট করব, উইড হয়তো বা উইড দিতে চাচ্ছি আমি 300 পিক্সেল, আর আমি এখানে একটা হাইট সেট করব, হাইট। এই হাইটের মধ্যে বললাম আমরা 300 px। কন্ট্রোল এস দিয়ে আমরা এটাকে সেভ করলাম, সেভ করে সাইটে এসে রিলোড। তো দেখেন এই ছবিটা এখন 300 বাই 300 সাইজে চলে আসছে। ওকে, তো এই ছবিটা আমরা যে ছবিটা ইউজ করলাম, এই ছবিটা কি অনলাইন না অফলাইন? অফলাইন। এখন একটা ওয়েবসাইটের মধ্যে কি একটা ইমেজ থাকে? অনেকগুলো ইমেজ থাকতে পারে। সো ইমেজেসের জন্য আপনারা আলাদা একটা ফোল্ডার করে নেবেন, রাইট বাটন, নিউ ফোল্ডার। ফোল্ডারের নাম বললাম আমরা IMG। এই ছবিটাকে ধরে আমি আমার ইমেজ এখানে প্রবেশ করে দিলাম, এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করলাম। এখন যদি আপনি আপনার সাইটে এসে রিলোড দেন, দেখবেন এই ছবিটা আর নাই। হ্যাঁ, সে বলতেছে দেখেন এখানে একটা ছবি আছে কিন্তু ছবিটার প্যাথ বা লোকেশন ঠিক নাই। সো আমাকে লোকেশনটা ঠিক করতে হবে। সো এইখানে যে ফাইলটা আমার এখানে যে omen.jpg, এটা হচ্ছে আমার ছবিটার নাম। ছবিটা কোথায় আছে? এটা ফোল্ডারের মধ্যে। তো ওই ফোল্ডারের নামটা আমাকে বলতে হবে, IMG ফোল্ডার। ফোল্ডারের নেম বলে আমাকে একটা স্ল্যাশ দিতে হবে। কন্ট্রোল এস, সেভ করলাম। এখন যদি সাইটে এসে রিলোড করি তাহলে দেখবো আমার ছবিটা পাচ্ছে। ওকে, তো আমি কি করলাম, আমি কোডিং দিয়ে কিন্তু ফোল্ডারের মধ্যে প্রবেশ করলাম, তাই না? কোডিং দিয়ে ফোল্ডারের মধ্যে প্রবেশ করছি। আমি যদি এই ছবিটাকে এখান থেকে কাট করে এখানে আবার পেস্ট করি তখন কি ছবিটা পাবে? এখন যদি সাইটে এসে রিলোড করি ছবিটা নাই। এখন বলেন তো এই ছবিটাকে যদি আমি আউটপুট নিতে চাই কি করব? ইমেজ ডট স্ল্যাশটা কেটে দিতে হবে। আর কেউ ওনার সাথে আপনারা সবাই একমত? পেয়ে যাবে। আর কেউ ওনার সাথে কি আপনারা একমত? সবাই একমত? আপনারা কি এক ক্লাস বুঝতেছেন? তো বলেন কি হতে পারে? না, কপি হ্যাঁ, কপি করে নিয়ে আসছে এখানে। কপি লাগবে আপনি কাট করেন। কাট করে আছে। তাহলে এটা ফোল্ডারে চলে আসে। হ্যাঁ, ফোল্ডারের মধ্যে ছবিটা নাই, এটা হচ্ছে ওয়ারেন্টি, মানে গ্যারান্টি যে এটা ফোল্ডারের মধ্যে নাই। দেখেন এই যে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, ফোল্ডারের মধ্যে ছবিটা নাই। হ্যাঁ, আমি চাচ্ছি এই IMG স্ল্যাশটা থাকবে আর ছবিটা আউটপুটে পাবে। এখন ফাইলটা কেটে দিতে হবে। কোন ফাইলটা? IMG ফোল্ডারটা। না কি বলছেন? আপনি চাচ্ছেন এটা কেটে দিব? না এটা কাটলে আমি এখানে ছবির নামটা চেঞ্জ করে দিলেই হবে, রিনেম চেঞ্জ করে দিলেই। স্যার আমি তো ছবির নাম চেঞ্জ করি নাই, এখানে ছবির নাম যা আছে এখানে তা। প্রশ্নটা আরেকবার বলেন। আরেকবার বলেন। শুনেন, ইমেজ তো আমার কোশ্চেনটা হচ্ছে এই ইমেজ স্ল্যাশ এটা থাকবে, হ্যাঁ এই ছবিটার নামটাও থাকবে, হ্যাঁ দেন আউটপুটের ছবিটাও পাবে। ছবির নামে এটা লিখে দিলেই হবে। ছবির নামটা তো omen.jpg আছে। না ইমেজটা তো ইমেজ নামটা তো নাই। তাহলে হয় এক হয় ওখানে কপি করে আবার ওখানে বসাইতে হবে না, তাহলে অন্য কোনো ট্যাগ বা কোনো কিছু ইউজ করতে হয়। দেখেন এখানে ইমেজ এন্ড হচ্ছে আমি বলেছি ওম্যান লেখা দুটোটাই থাকবে, আবার এখানেও এই ফোল্ডারটাও থাকবে, এই ছবিটাও ফোল্ডারের বাইরেই থাকবে, দেন এই আউটপুটের ছবিটাও আসবে। এটাই হচ্ছে আমার কুইজ, এটারই অ্যান্সারটা আমি চাচ্ছি। এখানে এক্সট্রা কিছু করতে হবে, লিখতে হবে। সেটা তো কি বলেন, সেটা তো জানতে চাচ্ছি আমি। এক্সট্রা লিখি লিংক টাইপ কিছু, লিঙ্ক টাইপ ন। আর আপনার মতামত দেন, এখানে তো ছবিটার নামটা তো আবার লিখতে হবে। ছবিটার নামটা আবার লিখতে হবে, হইতে পারে আমি জানি না। যে ফাইলে সেভ করা আছে ওই ফাইলের নাম। আচ্ছা এই যে সেম যে নামটা আছে ইমেজ থেকে জেপিজি, এই পুরো নামটা ইমেজের নামটা চেঞ্জ করে দিতে হবে। আমি কোনো নামও চেঞ্জ করতে চাচ্ছি না। ইয়ে করতে হবে, টোটাল ইমেজ ফোল্ডারটা যে ফাইলে আছে হ্যাঁ, ওই ফোল্ডারের নাম দিতে হবে। ওই ফোল্ডারের নাম দিতে হবে। আচ্ছা, হতে পারে। তারপর আপনি
আচ্ছা চলেন আমি কোশ্চেনটা আবার 1 সেকেন্ডের মধ্যে বলছি। সেটা হচ্ছে এখানে এই ইমেজ ফোল্ডারের নাম, ফোল্ডারটার নাম যা আছে তাই থাকবে। আবারও ক্লিয়ার করছি, ইমেজের নামটা যা আছে সেম থাকবে, আপনি চেঞ্জ করতে পারবেন না, নাথিং, কোনো কিছু। এখানেও আপনি কোনো কিছু ডিলিট করতে পারবেন না, কোনো কিছু ডিলিট করতে পারবেন না, কিন্তু এখানে আউটপুটে ছবিটা আসতে হবে। ফোল্ডারের ভিতর কি ছবিটা থাকবে? না, ফোল্ডারের মধ্যে ছবিটা থাকবে না। কোডটাতে আর এই যে কোডটার মধ্যে আমি যে আবার আসতেছি, দেখেন কোডটার মধ্যে আমি আবারও বলেছি কোনো কিছু ডিলিট করা যাবে না, বাট অ্যাড করা যাবে। হ্যাঁ অ্যাড করা যাবে। আপনি যদি চান এখানে কিছু অ্যাড করতে পারবেন, কিন্তু এখান থেকে ডিলিট করতে পারবেন না। এই ফাইলটার নামটা অ্যাড করে দিন। একটা স্ল্যাশ দিয়ে কি আমি তখন ই করতে পারবো? আবার ইমেজের নামটা লিখলে আমি বলেছি তো কোনো কিছু লেখা যাবে, মানে এখানে লিখতে পারবেন, এখানে লিখতে পারবেন। এখানে কথাই বলতেছি। আপনি এখানে সোর্সের মধ্যে কি লিখতে যাচ্ছেন বলেন? সেকেন্ড ক্লাস লিখতে চাচ্ছেন? না না সেকেন্ড ক্লাস হবে না, সেম জিনিসটা তো নাই, ওই নামে না পেলে এই সেকেন্ড ক্লাস হবে? হবে না। আচ্ছা এখন সেভ করেন, দেখেন কন্ট্রোলে সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড, ছবিটা আসছে? হবে না। আসেনি। এনিওয়ান? আচ্ছা দেখেন মজাটা দেখেন, টুইস্ট হচ্ছে আপনি এখানে কোডিং এর মধ্যে আপনি কোড দিয়ে কি করলেন, ফোল্ডারের মধ্যে ঢুকলেন, তাই না? ফোল্ডারের মধ্যে ঢুকেছে কি দিয়ে? কোড দিয়ে। আমি যদি কোড দিয়ে ফোল্ডারের মধ্যে ঢুকতে পারি, বেরোতে পারবো না? হ্যাঁ, এই যেখানে হচ্ছে টুইস্ট। দেখেন আমি এখান থেকে আমি বলেছি রুট, এখন এখানে কোড করা আছে কি, সে ইমেজ ফোল্ডারের মধ্যে ঢুকবে, তো সে ইমেজ ফোল্ডারের মধ্যে ঢুকে আছে, কিন্তু এখন ঢুকে এসে সে দেখে কি এখানে কোনো ইমেজ নাই। এখন এখান থেকে আমি বের হলে দেখতে পাচ্ছি যে এখানে ছবিটা এখানে আছে। সো আমি তো এখান থেকে মাউস দিয়ে বের হলাম, কিন্তু ওখানে আমাকে কোড দিয়ে ফোল্ডার থেকে বের হইতে হবে। সো বের হবো কি করে? আমি বের হব জাস্ট এখানে ডট ডট স্ল্যাশ। এখন যদি সাইটে এসে আমি এখানে রিলোড করি, ছবিটা পাবো। কোনো ফোল্ডারের মধ্যে ঢোকার সময় ফোল্ডারের নাম লিখতে হয়, আর ফোল্ডার থেকে বের হওয়ার সময় জাস্ট ডট ডট স্ল্যাশ ইউজ করতে হয়, তাহলেই আমাকে ফোল্ডার থেকে বের করবে। ক্লিয়ার? হ্যাঁ, ডাবল ডট স্ল্যাশ। আপনাদের হচ্ছে আমরা কেটে না দিয়ে কিভাবে এটা করতে পারি সেটা লিংকটা কেটে না দেব। হ্যাঁ, সোজা কথা, আপনি এটা কেন দেখালাম, কারণ হচ্ছে আপনার অনেক সময় এরকম হবে ফোল্ডার থেকে বের হওয়া, ফোল্ডার থেকে ঢোকা, তাই আর কি এটা দেখানো। ক্লিয়ার? আচ্ছা ভালো। এখন যদি আমি আমার ছবি নিচ থেকে লেখা শুরু করি সেই ক্ষেত্রে কি করতে হবে? এই জাস্ট এই ছবির নিচে একটা লেখা নেবেন, তাইলেই লিখতে পারবেন। এই ছবির নিচে এখানে একটা স্প্যান ট্যাগ নেবেন, তার মাঝখানে যদি লেখেন দিস ইজ এ ওম্যান, তো এটা কোথায় আসছে? এই যে পাশে চলে গেছে না, জাস্ট এটা বিআর দিয়ে নিচে নামাই দেন। ক্লিয়ার? ওকে, তো এটাকে আবার সেন্টারে নিতে মনে চাইলে আপনি ওই যে স্পেস শিখিয়েছি, স্পেস দিয়ে এটাকে সামনে বাড়িয়ে দিবেন। আচ্ছা, তো এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন আশা করি? জি বলেন। পিক্সেলের পরে ওখানে স্প্যান ট্যাগ কেন ব্যবহার করলো? ওখানে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করলে হবে না? আচ্ছা, স্প্যান ট্যাগ আর প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে পার্থক্য কোথায়? যদি আপনি এখানে প্যারাগ্রাফ, এটা আজকে অবশ্য বলবো না, তো কোশ্চেনটা আসছে বলি। যদি আপনি প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে এই অল্প একটু লেখা লেখেন, তার এতটুকু লেখার পরে আপনি এর পাশে কোনো লেখা বসাতে পারবেন না, এই পুরো জায়গাটা প্যারাগ্রাফ দখল করে নেয়। ঠিক আছে? এই প্যারাগ্রাফ আপনি এই দুইটার আগের পাশে যদি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করেন, সেই ক্ষেত্রে প্যারাগ্রাফটা যতটুকুই হোক সে পুরো লাইনটাকে কভার করে নেবে, ফুল লাইনটা। স্যার কিসের ক্লাস? গ্রাফিক্স? বলেন, সিট নেই, আপনি একটু বাইরেও অপেক্ষা করেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্প্যান ট্যাগের কাজ। প্যারাগ্রাফ ট্যাগ হচ্ছে আমাকে যতটুক জায়গা নেওয়ার পরে বাকি যে জায়গাটা থাকবে এটা ফুল সে ক্যাপচার করে দেবে, ওইখানে আর কাউকে বসতে দেবে না। আর স্প্যান ট্যাগ মানে হচ্ছে আপনি ওকে যতটুক জায়গা দিয়েছেন ও এতটুক জায়গায় নিয়েছে, চাইলে এখানে আবার আপনি জায়গা ওয়ার্ড বসাতে পারবেন। এইটা হচ্ছে ডিফারেন্স আমাদের প্যারাগ্রাফ ট্যাগ আর স্প্যান ট্যাগের মধ্যে। ক্লিয়ার? আচ্ছা গুড। তো এখানে কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম, তো এখানে স্প্যান ট্যাগটা আমার হয়ে গেল। স্প্যান ট্যাগ দিয়ে এগুলো আপনারা করতে পারেন, সমস্যা নেই। লেখাটার জন্য যে ব্রেক ব্রেক দিচ্ছে, হ্যাঁ, সেন্টার লিখে আর সেন্টারে যাবে না, সেন্টার মাঝখানে সেন্টার লিখলে মাঝখানে আসবে। আচ্ছা, তো এতটুক ক্লিয়ার সবাই? ভাইয়া এই প্রথমেরটা তো নরমালি বুঝছি, কিন্তু এইটা যে আপনার টেমপ্লেটের মাধ্যমে এটা আরেকবার একটু কপি করে 2-3 লাইন একটু ভিডিও এই যে এটা টেমপ্লেটটা কিভাবে সাজাবো?
এই যে প্রথম ডক টাইপ HTML, দেন পুরো HTML, এই HTML এর ওপেনিং এখানে, ক্লোজিং, পুরো HTML এর মধ্যে সবকিছু হবে। এই HTML এর মধ্যে হবে আমাদের হেড ট্যাগ, HTML এর মধ্যে হবে আমাদের বডি ট্যাগ, বডি ট্যাগের মধ্যে আমার ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট হবে, আমার ওয়েবসাইটের ফুল কন্টেন্ট হবে আমার বডি ট্যাগের মধ্যে। আর এই টাইটেলের মধ্যে যদি কিছু লেখেন, এখানে যদি HTML লেখেন, HTML এটা কোথায় আসবে জানেন? দেখেন তো এটা আসছে কিনা কোথায়, উপরে একবারে এই যে এখানে আসছে। টাইটেলে কোনো কিছু লিখলে এটা এখানে আসবে, এটা হচ্ছে আমাদের টাইটেল বারে শো করবে। ক্লিয়ার? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ। ইমেজের আরো কিছু কাজ আছে, ইমেজ ট্যাগের আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে আমাদের কয়টা বাজে আমাদের? 5:12 না, 18 মিনিট আছে। 18 মিনিটে যদি কন্টিনিউ করি, আচ্ছা ইমেজ ট্যাগের কাজটা দেখাই দিই। আমি ইমেজের, যখন আপনি ইমেজ নেবেন, ইমেজের আরেকটা ট্যাগ থাকে যেটার নাম হচ্ছে ALT, বা এই যে দেখেন আমি এটাকে না নিয়ে আরেকটা ইমেজ নেই, এখানে IMG, দেখেন এখানে দুইটা সোর্স আসছে আমাদের। একটা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে সোর্স, আর একটা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ALT। ALT মানে হচ্ছে অল্টার। ওকে, তো আমি আমার এই ইমেজের এই লোকেশনটা, সেম লোকেশনটা এটার মধ্যে দিতে চাচ্ছি। আর অল্টারের মধ্যে যদি আপনি কিছু লেখেন, মনে করেন আপনি এখানে যদি কিছু লেখেন, বা আমি একটা কাজ করি, Ctrl+X, এটাকে ডিলিট, এইটাকে ডুপ্লিকেট। ওকে, এখানে আমরা জাস্ট একটা অ্যাট্রিবিউট ইউজ করবো, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ALT। ঠিক আছে, এই ALT এর মধ্যে যদি আপনি কিছু লেখেন, দেখেন আপনি যদি এখানে লেখেন যে কি লিখবো, যেমন ওমেন ইজ পাওয়ারফুল, পাওয়ারফুল, ওকে, এতটুকু লিখলাম। লেখার পরে এখানে সে রিলোড, আমি অল্টার ট্যাগের মধ্যে কিছু লিখছি না, এইটা দেখেন তো আমার এই পুরো কোথাও আসছে কিনা, এই ইমেজের কোথাও আসছে কিনা লেখাটা? আসছে কোথাও? কোথাও আসে নাই। ছবির উপর ক্লিক করবো, আচ্ছা করলাম, এই কোথাও এই ছবির লেখাটা আছে? আমি যে এই লেখাটা লিখলাম, ওমেন ইজ পাওয়ারফুল, লেখাটা কোথাও আসছে? আসেনি। তো এই লেখাটা কেন আসে নাই? কারণ হচ্ছে আপনি যদি গুগলে যদি আমরা সার্চ করি, দেখেন এই যে গুগলে আমরা যদি সার্চ করি কার, আসলে নেট মজা না থাকলে, নেট যদি ভালো না থাকে, ক্লাস নিয়ে একটা মজা ভাবটা থাকে না। দেখেন এই যে ইমেজেসের মধ্যে আসলাম, এখানে তখন কোনো ইমেজ আসবেই না, কিভাবে দেখাবো? কি ব্যাপার? তো দেখেন এখানে আসলে কার আসছে, আমরা জানি এখানে অনেকগুলো কার আসছে। কিভাবে বুঝলাম? কারণ মনে করেন আমরা এখন সবাই কালার ব্লাইন্ড, আমরা গাড়ির কালারগুলো সাদা, আমরা দেখতে পাচ্ছি না। তো দেখেন এখানে অনেকগুলো কার আছে, আমরা জানি গুগলে কার লিখলে আমাকে কার দেখায়, আমি বাইক লিখলে বাইক দেখায়, বা হচ্ছে যদি আমি এখানে লিখি আমাদের শেখ হাসিনা, তাহলে দেখবেন একদম যুবতী মহিলা চলে আসছে। তো ওই যুবতী মহিলার ছবিও আপনারা চাইলে গুগলে পাবেন, ঠিক আছে, যদি সার্চ করেন। তো এগুলো সার্চ করলে কিভাবে আসে? গুগল আসলে বোঝে কিভাবে যে আমি যখন এখানে সার্চ করলাম যে শেখ হাসিনা, সে বুঝলো কিভাবে যে আসলে এইটাই শেখ হাসিনা। বা আমি যখন আমি গুগলে সার্চ করি ডোনাল্ড ট্রাম্প, সে বোঝে কিভাবে যে এইটাই ডোনাল্ড ট্রাম্প? সে কিভাবে বোঝে? সে কি কোনো মানুষ? গুগল কি কোনো মানুষ? সে হচ্ছে একটা রোবোটিক সিস্টেম। সে কিভাবে ক্যাপচার করে? বা গুগলে সার্চ করেন আইটি মিরাজুল খান, আমাকেই দেখাবে, আমাকে বোঝে কিভাবে যে এটা আসলে আমি, তাই না? কারণ হচ্ছে ওই ইমেজের মধ্যে কোথাও না কোথাও এই লেখাটা আছে। দেখেন আমি যদি এই প্রথম লেখাটাকে ইন্সপেক্ট করি, জাস্ট কি ছবি, আমি জানি এখানে কার আছে, কারণ আমি কার লিখছি, আমি এই ছবিটাকে ইন্সপেক্ট করি, দেখেন আমাদের এইটা হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ। এই ইমেজ ট্যাগের অল্টার ট্যাগটা আমি দেখবো, ছবি তো আসেই না, ইমেজ ট্যাগ তো আসেই না এখানে। আচ্ছা, ডিভের মধ্যে আমাদের ইমেজ আছে, ইমেজ ট্যাগ, ইমেজের অল্টার ট্যাগ, এই যে অল্টার ট্যাগের মধ্যে দেখেন এই যে একটা লেখা আছে যে বিশেল টাইপস কার অফ বডি স্টাইলস এক্সপ্লেইনড। কার লেখাটা আছে কিনা? এই কার লেখাটা থাকার কারণে এই ইমেজটা র্যাঙ্ক করাইতেছে, কারণ আমি জানি যেহেতু কার লিখছি, এই ইমেজটার কোথাও না কোথাও কার লেখা আছে, যার কারণে সে বুঝে নিচ্ছে যে এটা কার। ঠিক আছে, সেম ভাবে আমি যদি এই ইমেজটারও ইন্সপেক্ট করি, দেখেন এই ছবিটা ইন্সপেক্ট করলাম,
এটাকে আমি নিচে আসেন, এই যে ইমেজের নিচে অলটার মধ্যে দেখেন একটা লেখা আছে ওমেন ইফ, আচ্ছা ইজ বানানটা ভুল হয়েছে, ওমেন ইফ পাওয়ারফুল। তো এখানে একটা লেখা আমি লিখলাম, তো এই কন্টেন্টটা ধরে আমাকে র্যাঙ্কিং করাবে। আপনাকে বাইরে প্রশ্ন বলতে পারে যে আমাকে এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট দিতে হবে, এটা কাজ করবে না। তো আপনাকে বলবে যে আমার এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট লাগবে, তখন আপনি কি বলবেন? আমি তো এসইও পারি না। এটা বললে বাইরে আমার কাজ দিবে? দিবে না। তখন এই অল্টার ট্যাগের মধ্যে ওয়েবসাইটগুলো ফ্রেন্ডলি করে তুলতে হবে, ঠিক আছে? ওই ট্যাগগুলো ইউজ করতে হবে, যেই রিলেটেড ওয়েবসাইটটা যেই রিলেটেড, ওই রিলেটেড কিওয়ার্ড আমাকে ইউজ করতে হবে, তখনই আমি এটার আউটপুট দেখতে পাবো, বা হচ্ছে এটা আমার গুগলে র্যাঙ্ক করাবে বা সার্চ করলে এটা পাবে। ভাইয়া এই বলেন। কারের ব্যাপারটা অতটা বুঝলাম না, যে যেকোনো একজন ব্যক্তির কথা বলে, দেখা গেলো এই বাংলাদেশের যেকোনো একজন ব্যক্তির কথা আর কি আমি সার্চ করতেছি, তো আমাকে যে দেখাচ্ছে মানে ওই স্পেসিফিক কোন জিনিসের উপর বেস করে তারা আমাকে ওই আমার রেজাল্টটা দিচ্ছে। এই যে আপনার কিওয়ার্ড, আপনি যে সার্চ করলেন কার, এটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা যদি ওই ইমেজের অল্টারের মধ্যে পায় তাহলেই সে র্যাঙ্ক করাবে, তাহলেই সে সাজেস্ট করাবে। অর্থাৎ ওখানে যদি শেখ হাসিনা লেখা থাকতো, ওই ইমেজটা কার? শেখ হাসিনা। গুগলে সার্চ করলে ওইটাই আমাকে সাজেস্ট করতেছে, চেক করে ওইটাই ই করবে। আরেকটা বিষয় আছে, ইমেজ মার্কেটিং বলে একটা কথা আছে, যেটা আপনাদের এইসব এটা নাই। জেপিজি ইমেজের প্রপার্টিস করবেন, প্রপার্টিস করার পর দেখবেন এখানে ইমেজের নাম লেখা যায়, ইমেজের কিওয়ার্ড দেওয়া যায়, ইমেজের উপরে আপনার সার্চ কোড দেওয়া যায়, সার্চ কিওয়ার্ড দেওয়া যায়। তো যখন যারা এক্সপার্ট, তারা যখন কোনো ছবি আপলোড করে, হোক আমরা যখন ফেসবুকে ছবি আপলোড করি না, আপনারা করেন না, ওই ফেসবুকের যে ছবিটা, ওই ছবির মধ্যে তারা কিওয়ার্ড দিয়ে দেয়। যখন হচ্ছে আপনি গুগলে সার্চ করবেন, তখন ওই কিওয়ার্ডটা ওই ফেসবুক থেকে ধরে। দেখেন ওই ফেসবুক থেকে, যেমন ধরুন আপনি আইটি মেজর খান লিখবেন, দেখবেন আমার অনেক ফেসবুক ছবি গুগলে পাচ্ছে, ঠিক আছে? এটা পায় কিভাবে পাবে? ওই যে র্যাঙ্কিং করানো, ওই ইমেজের মধ্যে কিওয়ার্ড দেওয়া আছে, ঠিক আছে? আপনার দেখবেন ফেসবুক থেকে ছবি পাচ্ছে, ইউটিউব থেকে ছবি পাচ্ছে, আপনার টুইটার থেকে ছবি পাচ্ছে, এটা কোথা থেকে পাচ্ছে? ও কিভাবে পাচ্ছে? ওই কিওয়ার্ডের কারণে, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, আর কন্টিনিউ করবো না।